গল্পের শুরুতেই আমরা হামদান নামের এক ব্যক্তিকে তার বাড়িতে একা দেখতে পাই। কোনো কারণে সে খুব ভয় পেয়েছিল। হঠাৎ করেই পুরো বাড়ি কাঁপতে শুরু করে। ঘরের সব জিনিসপত্র হাওয়ায় উঠতে থাকে আর এক এক করে ভেঙে পড়ে। তারপর আমরা লক্ষ্য করি হামদানের সামনে এক ডিমন এবং অনেকগুলো আত্মা চলে আসে, যাদের দেখে সে আরো ভয় পেয়ে যায়। তারপর সে একটা তাবিজ বের করে, কিন্তু এই সময় সেই তাবিজটি কাজ করে না। এখন ডিমনের হাত থেকে বাঁচতে সে জানালা দিয়ে লাফ দেয়, কিন্তু বাইরে মুখোশ পরা এক ব্যক্তি একটা ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা করে, যার ফলে সে আহত হয়। এখন তার সামনেও বিপদ আর পেছনেও বিপদ। সে আবার বাড়ির ভেতর ঢোকার চেষ্টা করে, কিন্তু এক অশুভ শক্তি তাকে আবার টেনে নিয়ে যায়। আর আমরা বুঝতেই পারি তার পরিণাম কি হতে পারে। কিছুক্ষণ পরে তার যমজ সন্তানরা বাড়ি আসে। ছেলের নাম রাকা আর মেয়ের নাম নায়া। তারা ঘরে ঢুকে দেখে চারিদিকে রক্ত ছড়িয়ে আছে এবং সবকিছু ওলট পালট হয়ে পড়ে রয়েছে। সেই সঙ্গে তারা সেখানে এক ধরনের অতিপ্রাকৃত এবং অশুভ কিছু অনুভব করতে পারে। তারা দুজনই তার বাবাকে মৃত অবস্থায় দেখতে পায়। বোঝাই যাচ্ছিল যে তিনি খুব কষ্ট পেয়ে মারা গেছেন, কারণ তার মুখ কোনো কারণে পুড়ে গিয়েছিল এবং চোখও ঠিকরে বেরিয়েছিল। মৃত্যুর সময়ও তার হাতে সেই তাবিজ ছিল, যেটা তাকে বাঁচাতে পারেনি। হামদানের মৃতদেহের এই অবস্থার হাতে থাকা তাবিজ দেখে শেষকৃত্যতে উপস্থিত সবাই বলে এই মৃত্যু স্বাভাবিক নয়, এটা কোনো রীতি বা কালো জাদুর করার ফল। কিন্তু কেউই তখনও সত্যিটা জানতো না। যাই হোক, হামদানের শেষকৃত্য সম্পূর্ণ হয়, কিন্তু হঠাৎ প্রচন্ড বৃষ্টি শুরু হয়। তাই হামদানকে কবর দেওয়া হয় না, ফলে তার দেহ আজ বাড়িতেই রাখতে হয়। সবাই যে যার বাড়ি চলে যায়। রাগা ও নায়াকে হামদানের মরদেহের পাশেই থাকতে হয়। তাদের বাবার এমন অবস্থা দেখে তারা খুব কষ্ট পাচ্ছিল। রাখা বলে সবাই কালো জাদু নিয়ে কথা বলছিল, কিন্তু নায়া এসবে বিশ্বাস করতো না। আর তাই সে তার বাবাকে এই সবের সঙ্গে জড়াতে চায়নি। কিন্তু রাকা ঠিক করে সে সত্যটা খুঁজে বার করবেই। রাকা তার বাবার ঘর খুঁজে দেখে আর নায়া বাবার দেহের পাশেই থাকে, কিন্তু তারা দুজনেই সে অতি প্রাকৃত জিনিস দ্বারা আক্রান্ত হয়। আর এই সময় রাকা একটি কাগজ পায়, যেখানে হামদান মৃত্যুর আগে কিছু লিখে রেখেছিল। সেখানে লেখা ছিল ফাইন্ড ব্যাংক, মানে ব্যাংকে খোঁজো। সে আরেকটি তাবিজ এবং পারিবারিক ছবিও পায়, যেখানে রাঙ্গু গ্রামের নাম লেখা ছিল, যা হামদানের পৈতৃক গ্রাম। এদিকে নায়া সেই একই ডিমন দ্বারা আক্রান্ত হয় এবং সেই ডিমন হামদানের মরদেহর কাছে আসে। তখন রাকাও সেখানে এসে পৌঁছায় এবং দেখে হামদানের দেহ হঠাৎ করেই উধাও হয়ে গেছে, যার ফলে তারা দুজনেই খুব চিন্তিত হয়ে পড়ে, যেন হামদান বাতাসে মিলিয়ে গেছে। তখন রাকা বলে সে একটি নতুন তাবিজ পেয়েছে, কিন্তু জানে না এর ব্যবহার কি। সেই সঙ্গে সে একটি পারিবারিক ছবিও পায়, যেখানে 4 জনের নাম লেখা আছে, হামদান, রাজিমা, উলান ও বুড়ি। আর সেই কাগজে লেখা ছিল খুঁজে বার করো। সে আরো বলে যে তার বাবার মৃত্যুর কোনো পরিষ্কার অর্থ সে খুঁজে পাচ্ছে না। যা সে দেখছে তা না বোঝা যাচ্ছে আর না ব্যাখ্যা করা যাচ্ছে। আর এই সব প্রশ্নের উত্তর মিলবে রাঙ্গো গ্রামে। এছাড়া তার বাবা, তার পরিবার, অতীত, এমনকি তাদের মায়ের ব্যাপারেও কখনো কিছুই বলেননি। আর তাকে এই সত্যটা জানতে হলে তাদের সেই গ্রামে যেতে হবে। এবং সবচেয়ে বড় কথা, তার বাবার দেহ উধাও হয়ে গেছে, যে তার ডিমন নিয়ে গেছে। এখন সবাই গুজব রটাবে যে দেহটা কোথায় গেল। তাই সে যদি গ্রামে যায়, তাহলে বলতে পারবে যে তার বাবাকে তার পৈতৃক গ্রামে কবর দেওয়া হয়েছে। যাই হোক, এখন তারা রাঙ্গু গ্রামের দিকে রওনা দেয়। আর আমরা দেখি নায়া আর রাকার জন্মদিনের একটি ফ্ল্যাশব্যাক, যেখানে 3 জনে মিলে খুব আনন্দ করছিল। কিন্তু তখন হামদান কিছু নিয়ে খুব চিন্তিত ছিল। তাকে একটু ভীত এবং ব্যাকুল দেখাচ্ছিল, এবং সে বারবার সে তাবিজ এবং বাইরে থেকে তাকে উদ্বিগ্ন হচ্ছিল। যাই হোক, এখন তারা রাঙ্গু গ্রামের রাস্তায় পৌঁছে যায়, কিন্তু গ্রামটির মূল রাস্তা থেকে অনেক ভিতরে ছিল। এবং এখানে আসতেই নায়ার মন খারাপ হয়ে যায়, কারণ সে প্রথম পা রাখতেই একটি মৃত পশু দেহ দেখতে পায়। এখন তারা একটি ছেলে সাহায্য চায়, কিন্তু সেই ছেলে তাদের দেখে পালিয়ে যায়। তখন আয়ু নামের এক মেয়ে তাদের রাজিমার বাড়ি পৌঁছে দিতে শুরু করে। এখন পথে এক অর্ধদগ্ধ মানসিকভাবে অস্থির মহিলা নায়ার ওপর থুতু ছুঁড়ে দেয় এবং কিছু একটা মন্ত্র পড়তে থাকে, যা দেখে নায়া খুব চিন্তিত হয়ে পড়ে। আর সে রাকাকে বলে বাড়ি ফিরে যেতে, কারণ সে এখানে আসার পর থেকে কিছুই ঠিকঠাক হচ্ছে না। কিন্তু একমাত্র এখানেই তারা তার বাবার মৃত্যুর সব প্রশ্নের উত্তর খুঁজে পেতে চলছে। তাই এখন ফিরে যাওয়ার কোনো মানেই হয় না। যাই হোক, তারা রাজিমার বাড়িতে পৌঁছে যায়।
সেখানে তারা রাজিমাকে একটি ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে যে সে তাদের কে হয়। রাজিমা সরাসরি বলে যে হামদান ছিল তার ছেলে, আর সে এক ভিন্ন পথ বেছে নিয়েছিল। তাই এখন পরিস্থিতি অনেক বদলে গেছে, আর তারা যেন তাকে ঠাকুমা বলে না রাখে। এর মানে সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে গিয়েছে, যেটা তার বাবাই করেছিল। এখন তারা তার ঠাকুমার সাথে হামদানের মৃত্যুর ব্যাপারে কথা বলে, আর বলে হামদানের দেহের অদৃশ্য হওয়ার কথা। তারা জানতে চায় অতীত সম্পর্কে, বাবা এখানে কি লুকিয়ে রেখেছিল। তারা এখন সব জানতে চায়, কারণ তাদের অনেক অমীমাংসিত প্রশ্ন রয়েছে। এর পাশাপাশি অনেক কিছু ভুলও হয়েছে। এ নিয়ে রাজিমা সরাসরি বলে এগুলো না জানাই তাদের জন্য ভালো, কিন্তু তারা সত্য জানতেই এখানে এসেছে এবং তারা তাতে অটল। তখন রাজিমা বলে 1-2 দিনের মধ্যেই এখানে এক উৎসব হতে চলেছে, যেখানে গোটা গ্রামের লোক থাকবে। তারা চাইলে সেখানে থাকতে পারে, আর 2 দিন এখানেই তারা কাটাতে পারে। এতে তারা রাজি হয়ে যায়। তখন রাজিমা নায়াকে ওলানের পুরনো ঘর আর রাকাকে হামদানের পুরনো ঘর দেয়। কিছুক্ষণ পর রাকা নায়ার সাথে কথা বলতে আসে। সে তাকে সেই তাবিজ আর সেই কাগজ দিয়ে রাখার জন্য বলে এবং বলে যে সে আগামীকাল এই তাবিজ সম্পর্কে খোঁজ নেবে। তখন নায়া বলে তাদের এখানে আসা উচিত হয়নি, আর তার বাবার নিশ্চয়ই কোনো ভালো কারণ ছিল যে কারণে সে এখানে থাকতে চায়নি, আর কোনোদিনও তাদের এখানে নিয়ে আসেনি। যদিও নায়া তার বিশ্বাস করতে চায় না যে তার বাবা খারাপ ব্যক্তি ছিল, কিন্তু এখন এইসব প্রশ্ন তার মাথায় ঘুরতে থাকে। এতে রাখা তাকে সান্ত্বনা দিয়ে বিশ্রাম নিতে বলে। এখন নায়া বিশ্রাম নিতে গিয়ে একটি স্বপ্ন দেখে। সে একটা মৃতদেহের জায়গায় শুয়ে আছে, আর এক দানব তার উপর উঠে আসছে। এতে সে ভয় পেয়ে উঠে যায় এবং হামদানে তাবিজটা করে ফেলে। কিন্তু কিছু সময় পর সে আরো একটি স্বপ্ন দেখে, যেখানে সে একটা গুহার মধ্যে থাকে, আর সেখান থেকে সে হামদানের গলা শুনতে পায়। সে ভিতরে যায় আর সেখানে পিছলে পড়ে যায়। হঠাৎ করে সে দেখতে পায় অনেক মানুষের হাড় গোড় খুলি সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, যা দেখে সে খুব ভয় পেয়ে যায়। যাই হোক, এরপর রাকা তাকে জাগিয়ে তোলে আর দেখে সে আসলে বাগানে ঘুমিয়ে রয়েছে। তখন নায়া বলে সে একটি গুহায় ছিল, কিন্তু রাখা সেটাকে স্বপ্ন বলে উড়িয়ে দেয়। কিন্তু পিছলে পড়ে যাওয়ার সময় নায়ার পায়ে একটি চোট লেগেছিল, যা এখনো তার পায়ে রয়ে গিয়েছে। এর মানে সে সত্যি সেই গুহায় গিয়েছিল, আর এটা কেবল স্বপ্ন ছিল না। সে বুঝতে পারে না যে কি চলছে। হয়তো সে অ্যাস্ট্রাল প্রজেকশন করেছিল, যার অর্থ হলো একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার শরীর থেকে তার আত্মার ভ্রমণের মাধ্যমে অন্য জগতে যাত্রা শুরু করতে পারে। এখন নায়া রাকাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব তাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু রাকা বলে সে সত্যটা না জেনে এখান থেকে কিছুতেই যাবে না। আর কাল উৎসব রয়েছে, হয়তো সেখানে সে সব সত্যি জানতে পারবে, কারণ এখানে যেমনটা দেখে মনে হচ্ছে আসলে সবকিছু তেমনটা নয়। হয়তো তার ঠাকুমাও তাদের থেকে কিছু লুকাচ্ছে, আর অন্যরাও সবকিছু গোপন করছে। তাই তাকে নিজেই সবকিছু খুঁজে বার করতে হবে। যাই হোক, এখন রাজিমা তাদের খেতে দেয়, আর রাকা কোনোদিনই মাংস খায় না, তাই সে সাধারণ খাবার খায়। তখন রাজিমা বলে সে সবসময় চেয়েছিল হামদান একদিন তাদেরকে নিয়ে এখানে আসবে, কিন্তু হামদান কখনো তা করেনি। যদিও এখন তারা এসেছে সে এতেই খুশি, আর একজন ঠাকুমা হিসেবে সে তার নাতি নাতনিদের খুবই ভালোবাসে। তারা চোখের সামনে থাকুক বা দূরে থাকুক, ভালোবাসা একই থাকে। এখন নায়া তাকে গুহা নিয়ে জিজ্ঞাসা করে। তখন রাজিমা বলে এই গ্রামে কোনো গুহা নেই, আর এখন সে কিছু কাজের জন্য বেরিয়ে যায়। ওদিকে রাকা আর নায়া এদিক ওদিক ঘুরতে শুরু করে। আসলে তারা সেই গুহাটি খুঁজছিল, কিন্তু তারা কোথাও সেই গুহা খুঁজে পায় না, কারণ সেখানে কোনো গুহাই ছিল না। কিন্তু তখন তারা সেই ছেলেটাকে খুঁজে পায় যে শুরুতে তাদের দেখে পালিয়ে গিয়েছিল। তাকে গুহার ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে এখানে বাথি নামের একটি গুহা রয়েছে, আর এটা বলেই সে চলে যায়। দুজনেই সেই গুহা খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না। তখন রাকা বলে সে আয়ু সাহায্য নিয়ে পরে গুহাটি খুঁজবে, কিন্তু নায়া এখনই গুহাটি দেখতে যায়। এতে তাদের মধ্যে ঝগড়া হতে থাকে, কিন্তু হঠাৎ করে সেখান থেকে রাকা উধাও হয়ে যায় এবং সে নিজেকে বাঁধে গুহার মধ্যে খুঁজে পায়। সেখানে সে একটি শিশুর কাটা মাথা পড়ে থাকতে থাকে, আর হঠাৎ কিছু মন্ত্রোচ্চারণ শুরু হয়, যার সঙ্গে সঙ্গে তার ভয় ধীরে ধীরে বাড়তে থাকে। হঠাৎ এক ডেমন তাকে আক্রমণ করে। এখন অন্যদিকে নায়া তার ভাইকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে আয়ুর বাড়িতে চলে আসে। সেখানে সে গোপনে দেখতে পায় যে আয়ু মাংস কাটছিল, যেটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। কিন্তু একজন মেয়েকে মাংস কাটতে দেখে কেন অন্যজন ভয় পাবে? আসলে সে ভয় পেয়েছিল কারণ আয়ু যে মাংস কাটছিল সেটা ছিল একটি মাথা কাটা মানুষের শরীর, অর্থাৎ মানুষের মাংস। এখন সে ভয় পালিয়ে সে জঙ্গলে চলে যায়, যেখানে সে আবার সেই পাগল মহিলা দেখা পায়, যা থেকে বাঁচতে সে সামনে এগিয়ে যায়। হঠাৎ করে অনেকগুলো নারকেল পড়তে শুরু করে, আর হঠাৎই নায়া একটি ফাঁক পাতা গর্তে পড়ে যায়, যেখানে একটি নারকেল পড়ে। কিন্তু যখন সেটাকে সে ভালো করে লক্ষ্য করে, আসলে সেটা ছিল হামদানের মাথা। এটা দেখে সে ভয় কেঁপে ওঠে, আর তখনই সেখানে সে ছেলেটি চলে আসে যে শুরুতে তাদের দেখে পালিয়ে গিয়েছিল।
ছেলেটি তাকে সাহায্য করে উঠিয়ে নিয়ে যায় আর এখন নায়া তাকে সাহায্য করার জন্য অনুরোধ করে। ছেলেটি বলে যে তার ভাই নিরাপদই আছে আর সে রাজিমার বাড়িতেই তাকে খুঁজে পাবে, কারণ এই গ্রামে কেউ হারিয়ে গেলে তাকে সেখান থেকেই খুঁজে পাওয়া যায়। আর বলে তাদের যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম ছেড়ে চলে যেতে, না হলে তাদের সাথে খুব খারাপ কিছু ঘটবে। নায়া তাকে জিজ্ঞাসা করে এই গ্রামে আসলে কি চলছে আর সে কি তার বাবা হামদানকে চিনতো। ছেলেটি বলে যে সে তার বাবাকে চিনতো, কিন্তু এইসব ব্যাপারে সে এখন কিছু বলতে পারবে না, তাই সে তাকে পরে সবকিছু খুলে বলবে। আর এখন তার বাড়ি যাওয়া উচিত আর যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম ছেড়েও চলে যাওয়া উচিত, আর এতে সে তাকে সাহায্য করতে পারে। নায়া এতে রাজি হয়ে যায়। ছেলেটি তাকে রাজিমার বাড়িতে পৌঁছে দেয়। পথে সে বলে তার নাম সুগেন আর সে কারোর সঙ্গে বেশি কথা বলে না, বিশেষ করে অপরিচিতদের থেকে সে দূরেই থাকে, আর তাই সে শুরু থেকেই তাদের থেকে দূরে থাকছিল। নায়া ছেলেটির হাতে একটি ঘড়ি লক্ষ্য করে, যেটা একটু দামি এবং ইউনিক। ছেলেটি জানায় এটা তার বাবার ঘড়ি আর বলে ঠিক রাত 3টে তৈরি থাকবে, সে তাকে গ্রাম থেকে বের হতে সাহায্য করবে, কিন্তু তাকে সতর্ক হতে হবে যেন এই বিষয়টি কেউ না জানতে পারে। নায়া বাড়ি ফিরে দেখে সেখানে রাকা বসে খাবার খাচ্ছিল, কিন্তু অবাক করা বিষয় হলো যে সে মাংস খাচ্ছিল। আমরা আগে দেখেছি রাকা কখনোই মাংস খেত না, এখন নায়াও খাওয়া শুরু করে দেয়। এরই মধ্যে আয়ু মাংস দিতে তাদের বাড়িতে আসে আর সেই সব সময় সেখানে মাংস দিতে আসতো। এটা দেখে নায়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়, কারণ এখন সে জানে যে এই মাংস আসলে মানুষের মাংস। এটা দেখে সে আর খেতে পারে না, সে তার ঘরে গিয়ে খাবার ফেলে দেয় আর এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। সে তার জিনিসপত্র গুছিয়ে রাকাকে জাগাতে যায়, কিন্তু দেখে রাখা গভীর ঘুমে মগ্ন। তাকে জাগালেও সে কিছুতেই জাগে না, আর হঠাৎ সে কিছু মন্ত্রোচ্চারণ শুনতে পায়। সে গোপনে দেখে যে রাজিমা একটি পুতুল আর রক্ত দিয়ে একটি রীতি করছে, এবং এখন সে রাকার ঘরে গিয়ে সেই রীতি চালিয়ে যায়। আর অবাক করার মতো বিষয় হলো সে তার নিজের নাতির সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এটা দেখেই নায়ের পায়ের নিচের মাটি সরে যায়, মানে এখানে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটছে। এরই মধ্যে সুগেন আসে তাকে নিতে, কিন্তু নায়া তখনও সেখানে পৌঁছায়নি। ওদিকে আমরা দেখি আয়ুকে, যে অনেক শিশুর ন্যাপি পুড়িয়ে দিচ্ছিল, মানে এই গ্রামে অনেক নবজাতক শিশুকেই মেরে ফেলা হয়েছে অথবা এখনো মারা হচ্ছে, বা বিশেষভাবে বলা হলে তাদের বলি দেওয়া হচ্ছে। যাই হোক, এখন রাজিমা তার কাজ শেষ করে, অর্থাৎ সে তার নিজের নাতির সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়ে তার ঘরে চলে যায়। এখন নায়া এইসব দেখে পুরোপুরি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে, কিন্তু রাখাও এখন জেগে ওঠে, যাকে দেখে সম্পূর্ণ এক আলাদা ব্যক্তি মনে হচ্ছিল। এখন নায়া কিছুই বুঝে উঠতে পারে না। সে তার ভাইকে দেখে যে পজেসড অবস্থায় একটি জ্যান্ত মুরগি ধরে খাচ্ছিল, যেটা দেখে রাজিমার হুঁশ ফিরে আসে এবং সে পুরো সত্যটা তাদের জানায়। আসলে হামদান অর্থাৎ তার বাবা এখানে কালো জাদু করত। তার কালো জাদুর কারণে এই গ্রামে এক অভিশাপ নেমে আসে। সে পালিয়ে তো যায়, কিন্তু অভিশাপ এই গ্রামেই রয়ে যায়, যা গ্রামের মানুষদের এক শয়তানি অন্ধকারে ঠেলে দেয়। আর কেউ কিছুই বুঝতে পারে না, কিন্তু একটা ভয়ানক সমাধান খুঁজে পাওয়া যায়, যাতে এই অভিশাপ থেকে রেহাই পেতে গ্রামের সব শিশুদের মেরে ফেলতে হয়। এই চক্রটা চলছে সেই কালো জাদু, মানে এই অভিশাপ শুরু হওয়ার পর থেকে। এখন তারাই একমাত্র মানুষ যারা এই অভিশাপ সরাতে তাদেরকে সাহায্য করতে পারে, কিন্তু এতে নায়া স্পষ্টভাবে অস্বীকার করে দেয়। এখন হঠাৎ আবার রাখা পজেস্ট হয়ে যায়, যেটা রাজিমা সারিয়ে তোলে আর বলে যে তারা যত দূরে পালাক না কেন এই অভিশাপ তাদের কখনোই ছাড়বে না। এই জন্যই তাদের এই অভিশাপ দূর করতে হলে গ্রামের মানুষদের সাহায্য করতেই হবে। পরদিন সকালে সে সবাইকে সেই বাতি গুহার দিকে নিয়ে যায়, যেখানে আজকের উৎসব হওয়ার কথা ছিল। নায়া তার ঠাকুমাকে জিজ্ঞাসা করে কেন সে আগে তাকে এই গুহার কথা বলেনি। তখন রাজিমা বলে যদি সে তাদের আগে সব বলতো তাহলে পবিত্র স্থানের আর পবিত্রতা থাকতো না, আর এখানে সেই রিচুয়ালসও সম্পূর্ণ হতো না। এখন সমস্ত গ্রামবাসী সেখানে উপস্থিত ছিল, যারা একটি আচার অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করি এখানে উপস্থিত সকলে এক ধরনের মুখোশ পরেছিল, ঠিক যেমন মুখোশ পরা এক ব্যক্তি হামদানকে সেদিন আক্রমণ করেছিল, যার ফলে সে জানালা দিয়ে লাফ দিয়েছিল। এরপর রাজিমা সেই আচার সম্পর্কে জানায়, যেখানে একজনকে বলি দেওয়া হবে আর আরেকজনের সাথে ভয়ঙ্কর কিছু ঘটবে, এবং এখন রাখাকে একটি সিংহাসনে বেঁধে রাখা হয় আর নায়াকে বাইরে একটি ঘরে বন্দি করে রাখা হয়, যার পাহারায় কিছু লোকও থাকে। কিন্তু সুগেন এসে তাকে সেই ঘর থেকে মুক্ত করে পালাতে বলে আর নিজে পাহারাদারদের বিভ্রান্ত করে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে ধরা পড়ে যায় এবং তাকে রাজিমার সামনে নিয়ে আসা হয়, যেখানে রাজিমা তাকে নিষ্ঠুরভাবে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলে। অর্থাৎ রাজিমা এখানে একেবারেই নির্দয় ছিল। যাই হোক, এরপর নায়া একটি বাড়ির দিকে দৌড়ায় এবং এই বাড়িটি
মেয়েটি সেই উন্মাদ মহিলা যে শুরুতে তার ওপর থুতু ফেলে কিছু রিচুয়ালস করেছিল, কিন্তু আসলে সেই মহিলা উন্মাদ নয়, সে হচ্ছে সুগেনের মা, যাকে কিছুক্ষণ আগেই পুড়িয়ে মারা হয়েছিল। এবং সে হচ্ছে নায়া ও রাকার কাকিমা, যার নাম ভাইতুন। আর সুগেন হচ্ছে তার ছেলে, অর্থাৎ রাকা ও নায়ার ভাই। আর এবার সে নায়াকে আসল সত্যিটা জানায়। আর বন্ধুরা, এখানেই এই সিনেমার গল্পের আসল পর্দা খোলে। আসলে গ্রামের মানুষরা প্রাচীনকাল থেকে পাতি নামক এক রাক্ষসের পূজা করে আসছে। যারা এই পূজা করে তাদের রক্তের সম্পর্কের ভিতরে মিলন হওয়া জরুরি, অর্থাৎ নিজের রক্তের সম্পর্কের ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে, যেমন রাজিমা রাকার সাথে করেছিল, যার ফলে কিছু বিকৃত সন্তানের জন্ম হয় আর তাদের বাতির সামনে বলি দেওয়া হয়। আর তার বিনিময়ে সে ক্ষমতা, সুরক্ষা আর সম্পদ দেয়। প্রত্যেকবার কিছু সন্তানদের নির্বাচন করা হয় এবং কিছু বাদ পড়ে যাদের পরের বার বলি দেওয়া হয়, অথবা তারা বড় হয়ে সেই রিচুয়ালস মেনে চলে। আর যে সন্তান ইনব্রিডিংয়ের ফলে সম্পূর্ণ নিখুঁতভাবে জন্মায়, মানে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গে ত্রুটি থাকে না, তাকে সেখানকার লিডার বানানো হয়, যে এই আচার রীতিনীতি চালিয়ে যাবে। আর এখানে রাজিমা সেই নিখুঁত মেয়ে ছিল, তাই সে এখানে সমস্ত রীতিনিয়ম আচার পালন করছিল। আর এই গ্রামের মানুষরা পুরোপুরি বাকি রাক্ষসের অধীনে ছিল। আর এখানে শারীরিক বিকৃতি মানে এই নয় যে সেই শিশু একেবারেই অস্বাভাবিক হবে, যেমন হাত, পা, চোখ, মুখ পুরো আলাদা হবে তা নয়, বরং যদি একটা দুটো অতিরিক্ত আঙুল থাকে বা চোখে কোনো অস্বাভাবিকতা থাকে তাহলে তাকে বিকৃত ধরে নেওয়া হবে। এখন হামদানের ইনব্রিডিং হয়েছিল তার বোন উলানের সঙ্গে, হ্যাঁ, অর্থাৎ তাদের এক বিছানায় পাঠানো হয়েছিল, যার ফলে তাদের যমজ সন্তান জন্মায়। আর তারা দুজনেই চেয়েছিল তাদের সন্তানদের এই নোংরামো থেকে বাঁচাতে। এখন উলানো মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিল। সে শেষবারের মতো বলে যায় সে চায় তার সন্তানদের যেন ভালো ভবিষ্যৎ হয়। এরপরে হামদান সেই সন্তানদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে সরাসরি সাহায্য নেয় ভাইতুনের, কারণ সে জাদু জানতো আর সেই জাদুর কারণেই তার জীবন রক্ষা পায়। কিন্তু এর ফলে সেই রাক্ষস ভীষণ রেগে যায়, যার ফলে তার বাড়িতে আগুন লাগানো হয়, যেখানে তার স্বামী বুদি মারা যায় আর ভাইতুন অর্ধেক পুড়ে যায়। যাই হোক, এরপর সে হামদানকে পাঠায় কিমাংয়ের কাছে, যে তাকে কিছু তাবিজ দেয়, কিন্তু এই তাবিজের কার্যকারিতা ছিল 21 বছরের জন্য। আর এই কারণেই হামদান চিন্তিত ছিল নায়া আর রাকার 22তম জন্মদিন নিয়ে। আর যখন তাবিজের শক্তি শেষ হয়ে যায় তখন সেই রাক্ষস হামদানকে মেরে ফেলে। হয়তো এই সব কিছুই 21 বছর পর্যন্তই লুকানো যেত। তাছাড়া এই গ্রামের এক মুখোশ পরা ব্যক্তি হামদানকে আক্রমণ করে গুরুতর আঘাত করেছিল। আর সেই হামদানের একটি পারিবারিক ছবিও রেখে গিয়েছিল তাদের বাড়িতে, যাতে রাগা ও নায়া এই ছবি দেখে এই গ্রামে আসে আর তারা এই আচার পালন করতে পারে। আর নায়ার হাতে একটি অতিরিক্ত আঙুল ছিল, যার মানে সে ছিল অপূর্ণ বা বিকৃত সন্তান, আর তাই তাকে বলি দেওয়া হবে। আর রাকা ছিল নিখুঁত সন্তান, যাকে এখানে নেতা বানানো হবে। মানে সে যেখানেই যাক এই অভিশাপ আর এই অশুভ ভবিষ্যৎ তাদেরকে তাড়া করে বেরাবে। এই এভিল গ্রামও তাদেরকে ছাড়বে না, আর সেই ডিমন তাদের যেভাবেই হোক নিজের দিকেই টানবে। এখন নায়া তাকে দ্বিতীয় তাবিজটি দেখায়, যেটা সে পেয়েছিল। এটা দেখে ভেতন বলে এটা হলো সেই তাবিজ যা দিয়ে ডেভিলকে তাড়ানো যায়, কিন্তু এটা শুধু একটি বিকৃত শিশুই ব্যবহার করতে পারবে, মানে শুধু নায়াই এটা ব্যবহার করতে পারবে। যাই হোক, এখন তারা দুজনে সেখান থেকে বেরিয়ে পড়ে, কারণ ভাইতুন নায়াকে বাঁচাতে এই বলি থামাতে চেয়েছিল, কিন্তু গ্রামবাসীরা তাদের ধরে ফেলে আর ভেতনকে তার ছেলের মতনই পুড়িয়ে মেরে ফেলে। ওদিকে পজেস রাকা নায়াকে ধরে গুহার মধ্যে টেনে নিয়ে যায়। আর অবভিয়াসলি এখন রাকা পুরোপুরি সেই ডিমনের বশে রয়েছে। এখন এখানে রাজিমা নায়াকে বলি দিতে চলেছে, কারণ সে রাকার যমজ বোন, আর যদি তাকে মারা না হয় তাহলে রাকার মধ্যে সেই ডিমন থাকবে না। কিন্তু এবার নায়া সেই তাবিজ তার কপালে লাগিয়ে দেয়, যার ফলে কালো জাদুর বাঁধন কোনোভাবে ভেঙে যায়। আর হঠাৎই গ্রামবাসীরা একে অপরকে মেরে ফেলতে শুরু করে, আর নায়া রাজিমাকে মেরে ফেলে রাকাকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। এখন সেই ডেভিলও তাদের পিছু নেয়, কিন্তু আমরা জানি না যে সে তাদের ধরতে পারবে কিনা, কারণ এখানেই দৃশ্য পাল্টে যায়। এখন সকালে তারা দুজনেই জ্ঞান ফিরে পায় আর একটি ভ্যানের থেকে লিফট নেয়। আর নায়া এখন খুবই খুশি ছিল, সে ঈশ্বরকে মনে মনে ধন্যবাদ দিচ্ছিল সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার জন্য। এখন তারা সেই ডিমনের হাত থেকে পালিয়েও এসছে, আর এবার তারা তাদের সোনালী ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে। কিন্তু দুঃখজনকভাবে তেমন কিছুই হয় না। আমরা এবার সেই ভ্যানে অনেক লোককে দেখতে পাই যাদের রাকা নিষ্ঠুরভাবে মেরে ফেলেছে, মানে সেই ডেভিল আবার তার ভিতরে ঢুকে পড়েছে। আর আমরা এও দেখি যে সে তার নিজের প্রিয় বোনকে নিজ হাতে নির্মমভাবে হত্যা করেছে, অর্থাৎ এক প্রকার এই রিচুয়ালস সম্পূর্ণ হয়েছে। আর এখন সে রাক্ষসের দূত হয়ে উঠেছে, আর এখন সে এই সম্প্রদায়ের নতুন লিডার হয়ে উঠেছে।
গ্রামের সবাই মারা তো গেছে ঠিকই, কিন্তু পৃথিবী তো এখনো বাকি রয়েছে। আর এখন রাকা, যিনি দৈত্য দ্বারা আচ্ছন্ন, সে পৃথিবী জুড়ে নিজের সম্প্রদায়কে ছড়িয়ে দেবে। এই রিচুয়ালসও কখনো থামার নয়। আর ব্যাস, এভাবেই এই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল কুলতুস ইবলিস সিনেমার গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন এখানে একটা ব্যাপার দেখুন, রাজিমা রাকার সাথে শারীরিক সম্পর্ক করেছিল কারণ সে চেয়েছিল তাকে নেতা বানাতে, এবং সম্ভবত সে গর্ভবতী হতে চেয়েছিল যাতে আরো শিশু জন্মায় আর দৈত্যের কাছে সে আরো বলি দিতে পারে। আর এটা ভাববেন না যে সে তো বয়স্কা ছিল, সে কিভাবে গর্ভবতী হবে। এখানে তো অপদেবতার শক্তি কাজ করছে, তো এখানে সবকিছুই সম্ভব। কারণ সবচেয়ে বড় বিষয় হলো ডেমনের জন্য যৌন সম্পর্ক এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই রিচুয়ালস চলতে থাকবে যতক্ষণ একটি পারফেক্ট শিশু জন্ম নেয়, যেমন রাকা জন্মেছিল। আর তার সাথে একটি বলিও হতে চলেছিল, যার ফলে ডিমন তার মধ্যে আসতো, যেটা শেষেও এসেছে। ছোট ছোট নিরীহ বাচ্চাদের এখানে বলি দেওয়া হতো। আর আপনি নিশ্চয়ই মনে রেখেছেন, সুগেন শুরুতেই ওদের দেখে পালিয়ে গিয়েছিল, মানে সে নিজের পরিবারকে অর্থাৎ মাকে সতর্ক করতে চেয়েছিল যে এই দুজন চলে এসেছে এবং আবার এখানে একটি বলি হবে। সে অনেক চেষ্টা করেছিল থামাতে, কিন্তু কিছুই করতে পারেনি। এখন পর্যন্ত ওই ডিমন ওই গুহা আর গ্রামে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন আর তা নয়। কারণ এখন সে পৃথিবীতে বেরিয়ে পড়েছে। এখন সে তার সম্প্রদায় সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে। আর আপনি নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছেন, যখন নায়ার স্বপ্ন দেখেছিল, সে নিজেকে ওই গুহায় দেখতে পেয়েছিল, যেখানে অনেক মানুষের মৃতদেহ এবং হাড়গোড় পড়েছিল। মানে এর আগেও বহু মানুষের সঙ্গে এমন হয়েছে। আর এই ডিমন হামদানের শরীরও খেয়ে ফেলেছিল, তাই নায়া শুধুমাত্র তার মাথায় দেখেছিল, যেটা বোঝায় যে তার সাথে ঠিক কী ঘটেছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ব্যাস এই পর্যন্তই। আশা করছি আপনাদের এই এক্সপ্লেনেশন খুব ভালো লেগেছে। আর যদি এই ব্যাখ্যা নিয়ে আপনাদের কোনো ডাউট বা প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এরকমই কিছু মুভির এক্সপ্লেনেশন নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।